কাহিনীর শুরুতে আমরা একটি রহস্যময় দ্বীপ দেখতে পাই, যেখানে হঠাৎ অনেকগুলো আর্মি হেলিকপ্টার মেঘভেদ করে দ্বীপে এসে পৌঁছায় এবং আসার সাথে সাথেই তাদের তাণ্ডব শুরু হয়ে যায়। সৈন্যরা হেলিকপ্টার থেকে নিচে বোমা ফেলতে শুরু করে, যা দ্রুত জঙ্গলের গভীর অংশে গিয়ে পড়ে। পশুরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তাও তারা এই বিপদ থেকে বাঁচতে পারেনি। তারা পুরো দ্বীপে বিচার বুদ্ধিহীনভাবে বোমাবর্ষণ শুরু করে, কিন্তু যখনই তারা খুশি হচ্ছিল তখনই হঠাৎ একটি বিশাল গাছ সামনে থেকে উড়ে আসে, যার ফলে দুটি সৈন্য হেলিকপ্টার সহ সেখানেই ধ্বংস হয়ে যায়। এরই মধ্যে অন্য সৈন্যদের ওপরও কোনো এক অজানা জিনিস হামলা করে। মৃত্যুকে সামনে দেখে তারা একটি বিশাল চোখকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। আসলে এটি ছিল এখানকার রক্ষক কিং কং। সে হেলিকপ্টারটিকে নিজের হাতে ধরে ফেলে এবং রাগে নিজের বিশাল মুখ খুলে একজন সৈন্যকে জ্যান্ত গিলে ফেলে। সৈন্যরা এতটাই ভয় পেয়ে যায় যে তাদের চোখ কপালে উঠে যায়। তারা আগে কখনো এত বড় প্রাণী দেখেনি, কিন্তু অবাক হওয়ার বদলে সৈন্যরা মেজর ব্ল্যাকের ইশারায় কংকে ঘিরে ফেলে। সৈন্যরা থামা ছাড়াই অন্ধভাবে গুলি চালাতে থাকে, কিন্তু গুলি তেমন ক্ষতি করতে পারছিল না যেমনটা তারা আশা করেছিল। কং বাধ্য হয়ে হাত তুলে সবগুলি আটকাতে থাকে, যার ফলে সে আরো বেশি রেগে যায়। সে গর্জন করে একটি হেলিকপ্টারে ঘুষি মারে এবং হেলিকপ্টারটি তখনই মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায়। এরপর সে আরো একটি হেলিকপ্টার ধরার চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টারের ঘুরন্ত পাখা তার হাত কেটে দেয়। ব্যথার কারণে কং নিজের হাত পিছিয়ে নেয়, কিন্তু পাখা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হেলিকপ্টারটি ঘুরতে থাকে। পাইলটের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও হেলিকপ্টারটি জঙ্গলের দিকে পড়ে যেতে থাকে। কং জোরে গর্জন করে মাটিতে পড়া হেলিকপ্টারটির দিকে তাকায়। সৈন্যরা তাদের আহত জীবন সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কং এক পা দিয়েই তাদের পিষে ফেলে। যখন একটি হেলিকপ্টার তার হামলা থেকে বেঁচে পালাতে শুরু করে, তখন সে দ্রুত সেই দিকে হেলিকপ্টারটিকে তাড়া করতে দৌড়ায়। তখনই ব্ল্যাক মেজর হেলিকপ্টারগুলোকে লক্ষ্য করে হামলা করার আদেশ দেন, কিন্তু তখনই কং একটি লাফ দেয়, যার ফলে ব্ল্যাক মেজরের হেলিকপ্টার বাঁচতে পারেনি এবং সামনে উঠতে থাকা অন্য একটি হেলিকপ্টারের সাথে ধাক্কা লাগে। কং মাটিতে এসে পড়ে যায়, যার ফলে চারিদিকে ধুলোর ঝড় উঠে যায়। ধাক্কায় ব্ল্যাক মেজরের হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় এবং দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে গিয়ে পড়ে। কং মাটিতে দৌড়াতে থাকা সৈন্যদের পিষে ফেলে। প্রাণ বাঁচানোর জন্য তারা সবাই একসাথে লুকিয়ে পড়ে, কিন্তু বিজ্ঞানীদের ভয় ছিল যে তারা হয়তো বিপদে পড়ে যাবে, তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার আগে ওই সৈন্য যেন তাদের সাথে পালাতে পারে, কং তাকে এবং তার পাশের সরঞ্জামগুলোকে একসাথে বাতাসে ভাসিয়ে দেয় এবং দুর্ভাগ্যবশত সৈন্যটি সরাসরি আরো একটি হেলিকপ্টারের সাথে গিয়ে ধাক্কা খায়। সৈন্যটি পাখায় আটকে যেতেই তার শরীরের টুকরো টুকরো হয়ে যায়। রক্তমাখা পরিবেশে হেলিকপ্টারটিও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জঙ্গলে পড়ে যায়, কিন্তু কপাল গুনে মেজর কোনোভাবে বেঁচে যায়। যখন সে আতঙ্কিত হয়ে হেলিকপ্টার থেকে বাইরে আসে, তখন ওই হেলিকপ্টারে আটকে থাকা তার সঙ্গীকে কং এক ঝটকায় তুলে নেয় এবং মেজর কেবল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কং হেলিকপ্টার তুলে অন্যটির উপর আছাড় মারে। অর্ধেক অংশ নিশানায় লাগে, যার ফলে হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে থাকে এবং সেটি বেসামাল হয়ে যায়। রাগে কং লাফ দিয়ে আরো একটি হেলিকপ্টার ভেঙে ফেলে এবং অন্যটিকে হাত দিয়ে ধরে ফেলে। এক পাক ঘুরিয়ে সে সেটিকেও তছনছ করে দেয়। হেলিকপ্টারগুলো তার হাতে এমন ছিল যেন কাগজের তৈরি। সে সেগুলোকে তুড়ি মেরেই চুরমার করতে থাকলো। মেজর রাগের সাথে তাকে দেখছিল। সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না, কিন্তু আসলে ভুল মেজরেরই ছিল, কারণ কিছু সময় আগে মেজরের কথাতেই বিজ্ঞানীদের একটি টিম লক্ষ লক্ষ বছর ধরে লুকিয়ে থাকা স্কাল আইল্যান্ড খোঁজার জন্য এগিয়ে যাচ্ছিল। গবেষকদের মতে স্কাল আইল্যান্ড এই বিশাল জঙ্গলের ভেতরেই লুকিয়েছিল। তাই এক মুহূর্ত নষ্ট না করে ব্ল্যাক মেজর নিজের টিমের সাথে হেলিকপ্টার উড়িয়ে সরাসরি জঙ্গলের দিকে এগিয়ে যায়। ডজন ডজন হেলিকপ্টার কোনো ভয় ছাড়াই সরাসরি ঝড়ের মাঝখানে ঢুকে পড়ে, কিন্তু তারা যত কাছে যাচ্ছিল ঝড় ততটাই ভয়ঙ্কর হচ্ছিল। যখনই হেলিকপ্টার ঝড়ে ঢুকলো, সামনে অন্ধকার ছিয়ে গেল। হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়ে গেল এবং সব যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিল। ব্ল্যাক মেজর শান্তভাবে তার সৈন্য হেলিকপ্টারগুলোকে এগিয়ে যেতে বলল। অবশেষে হেলিকপ্টারগুলো মেঘভেদ করে বাইরে বেরোলো এবং তাদের সামনের দৃশ্য একদম পরিষ্কার হয়ে গেল। এখন তারা একটি খোলা পরিষ্কার আকাশে পৌঁছে গিয়েছিল। বাকি হেলিকপ্টারগুলো ধীরে ধীরে মেঘ থেকে বাইরে বেরিয়ে এলো এবং তারা একটি রহস্যময় দ্বীপ খুঁজে বের করলো। এটাই সেই গোপন দ্বীপ যার খোঁজ সরকার হাজার হাজার বছর ধরে করছিল। দূর দূর পর্যন্ত পাহাড় ছড়িয়েছিল এবং দৃশ্য ছিল অত্যন্ত সুন্দর। হেলিকপ্টারগুলো ছোট ছোট দ্বীপের মাঝে উঠছিল এবং সবাই এই সুন্দর জায়গা দেখে অত্যন্ত খুশি ছিল। কিন্তু যখনই একজন হেলিকপ্টার পাইলট কিছু বোমা ফেললো, তখনই বিস্ফোরণে পুরো দ্বীপ কেঁপে উঠল এবং ঘুমিয়ে থাকা কিং কং
কিংকংও জেগে উঠল। কং এর জবরদস্ত হামলার পর সে সব হেলিকপ্টার ফেলে দিল এবং তারপর সে চুপচাপ গায়েব হয়ে গেল। হেলিকপ্টারগুলো আলাদা আলাদা জায়গায় পড়ার ফলে সৈন্যদের দল 3 ভাগে বিভক্ত হয়ে গেল। ব্ল্যাক মেজর তার বেঁচে যাওয়া সৈন্যদের জোগাড় করলো এবং কসম খেলো যে সে মারা যাওয়া ভাইদের বদলা অবশ্যই নেবে। অন্যদিকে মৃত্যু থেকে বেঁচে ফেরা দ্বিতীয় দলটি বিজ্ঞানীদের সাথে দ্বীপে হাঁটছিল। তখনই হঠাৎ জলের উপরিভাগে আলোড়ন শুরু হলো। একটি বিশাল জলীয় মহিষ ধীরে ধীরে জল থেকে বাইরে উঠে এলো। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে সবার কাছে আসতে লাগলো, কিন্তু সে ভয় পাওয়া মানুষদের ওপর হামলা করলো না, বরং সবাইকে কিছুক্ষণ দেখার পর সে ঘুরে ধীরে ধীরে জলের মাঝখানে চলে গেল। ভয় কাটিয়ে সবাই এগিয়ে যেতে থাকলো। শীঘ্রই তারা একটি জঙ্গলের ভেতরে পৌঁছালো, যেখানে পাথরের তৈরি দেয়ালে হলুদ রং দিয়ে অদ্ভুত সব ড্রয়িং করা ছিল। তারা সাবধানে ভেতরে ঢুকে পড়ে। ক্যাপ্টেন মার্ভেল শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিল। তখনই হঠাৎ তার ক্যামেরায় একজন মানুষের মুখ চলে আসে, যার ফলে সে ভয়ে চিৎকার করে ওঠে। এর ঠিক পরেই একদল মানুষ লুকানোর জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। তাদের শরীরের রং এবং পাথরের দেয়াল এতটাই মিলে গিয়েছিল যে কেউ তাদের টেরই পায়নি। তখনই আদিবাসী লোকেরা বল্লম নিয়ে সবাইকে একসাথে ঘিরে ফেলে। এই অদ্ভুত মানুষদের দেখে লোকির টিমও এক মুহূর্তের জন্য গুলি চালানোর সাহস করতে পারল না, যতক্ষণ না কিছু প্রধান মতো লোক ভেতরে এলো। যখন দুই পক্ষ থেকেই উত্তেজনা বাড়ছিল, তখনই এক লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ লোক সেখানে এলো। সে হিন্দিতে বুঝিয়ে সবাইকে অস্ত্র নামিয়ে রাখার জন্য বলল, কিন্তু তারা অবাক ছিল যে সে কিভাবে হিন্দি বলতে পারছিল। তখনই সে সবাইকে জানালো যে সে এবং একজন জাপানি পাইলট 28 বছর আগে হেলিকপ্টার দুর্ঘটনার পর এই স্কাল আইল্যান্ডে আটকে গিয়েছিল এবং তখন থেকেই এখানেই থাকছে। এরপর সে তাদের আদিবাসী বস্তির কাছে নিয়ে গেল, যেখানে জলের ওপর তৈরি একটি বিশাল ব্রিজ রাস্তা আটকে ছিল। সবার মনে হলো যে এই ব্রিজ কিংকং এর হামলা রোখার জন্যই তৈরি করা হয়েছে। সে সবাইকে নিয়ে আদিবাসী প্রধানের সাথে দেখা করালো এবং প্রধান তাদের এখানে কিছুদিন থাকার অনুমতি দিয়ে দিল। তাই সে লোকির টিমকে আদিবাসীদের পবিত্র স্থানে নিয়ে গেল, যেখানে সারিবদ্ধভাবে পাথরের স্তম্ভ জমানো ছিল। এই পাথরের স্তম্ভে খোদাই করা কাহিনীর মাধ্যমে সবাই জানতে পারলো যে আসলে কিংকং এই দ্বীপের রক্ষক। সে সব সময় এই দ্বীপ রক্ষা করে এসেছে এবং তাদের বিভিন্ন ধরনের রাক্ষস থেকে বাঁচিয়ে এসেছে। এখানকার আদিবাসী লোকেরা কিংকংকে দেবতা মানে। সে একাই থাকে এবং চুপচাপ এই রহস্যময় দ্বীপকে অনেক বছর ধরে রক্ষা করেও আসছে। এর সাথে তার উপর একটি বিপজ্জনক দায়িত্ব আছে, আর তা হলো এখানে মাটির নিচে থাকা খুনি টিকটিকিদের ওপর নজর রাখা। কিন্তু সম্প্রতি হওয়া মানুষের বোমার বিস্ফোরণ মাটির নিচে ঘুমিয়ে থাকা ওই টিকটিকিদের জাগিয়ে দিয়েছে এবং শীঘ্রই তারা এই দ্বীপের জন্য বিপদ হয়ে দাঁড়াতে চলেছিল। অন্যদিকে লোকি এবং তার টিমকে যত দ্রুত সম্ভব নিজেদের হারিয়ে যাওয়া সঙ্গীদের কাছে পৌঁছাতে হতো। তাই দাড়িওয়ালা লোকটি তাদের হেলিকপ্টার দিয়ে তৈরি জাহাজের কাছে নিয়ে গেল, কিন্তু ক্যাপ্টেন মার্ভেল ফটোগ্রাফিতে মগ্ন ছিল। সে দেয়ালের বাইরে শব্দ শুনল এবং ওই উঁচু কাটাওয়ালা দেয়ালের ওপারে গেল, যা ওই টিকটিকিদের থেকে বাঁচার জন্য তৈরি হয়েছিল। সে দেখলো যে একটি বড় মহিষ একটি হেলিকপ্টার নিচে চাপা পড়ে আছে এবং সে ব্যথায় ছটফট করছে। সে মহিষের কাছে গেল। সে হেলিকপ্টারটি সরানোর চেষ্টা করলো যাতে ওই বেচারি মহিষকে বাঁচাতে পারে, কিন্তু সে জানতো না যে সে হেলিকপ্টারটি নাড়াতেও পারবে না। যখন সে জোর দিচ্ছিল, হঠাৎ হেলিকপ্টারটি উপরে উঠে গেল। ক্যাপ্টেন মার্ভেল অবাক হয়ে উপরে তাকালো। মহিষটি এখন সহজেই দাঁড়িয়ে পড়েছে। যে হেলিকপ্টারটি সে নিজের পুরো শক্তি দিয়েও নাড়াতে পারেনি, সেটি এখন কিংকং এর হাতে ছিল। সে কেবল এভাবেই দাঁড়িয়েছিল যেন কোনো বিশাল পর্বত। কিন্তু যখনই কং ঘুরে যেতে লাগলো, তখনই আরো একটি দুর্ঘটনা ঘটে গেল। যখন একজন সৈন্য মাথা তুলে জল খাচ্ছিল, তখনই হঠাৎ তার চোখ কপালে উঠে গেল এবং তার জলের বোতল মাটিতে পড়ে গেল। সবার পেছনে ঘোরার আগেই একটি বাঁশের খুঁটি সরাসরি তার মুখের এপার ওপার বেরিয়ে গেল। আসলে এটি কোনো সাধারণ বাঁশ ছিল না, বরং বাঁশের মতো লম্বা পাওয়ালা একটি বিশাল মাকড়সা ছিল। যখন মাকড়সা পা টেনে নিল, তখনই সবাই আসল সত্য জানতে পারলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সৈন্যদের গুলি থেকে বাঁচার জন্য মাকড়সাটি নিজের জিভ দিয়ে একজন সৈন্যকে ওপরে টেনে নিল। পাশে দাঁড়িয়ে থাকা সঙ্গীরা নিজেদের লোকের গায়ে গুলি লাগার ভয়ে কিছুই করতে পারল না। সৈন্যটি ঘাবড়ে গিয়ে ছুরি দিয়ে জিভ কাটলো এবং সবাই সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে মাকড়সার গায়ে আঘাত করতে শুরু করলো। যখন মাকড়সা টলতে টলতে জিভ দ্রুত টানতে লাগলো, তখনই সৈন্যটি জিভ কেটে নিজেকে মুক্ত করলো। ব্ল্যাক মেজর সঙ্গে সঙ্গে মাকড়সার উপর ফায়ারিং করার হুকুম দিল। সবার একসাথে হামলার কারণে বিশাল মাকড়সার বুক গুলিতে ঝাঁঝরা হয়ে গেল এবং তার
বিশাল শরীর হঠাৎ নিচে পড়ে গেল, যার ফলে মাটি জোরে কেঁপে উঠল। কিন্তু মাকড়সাটি এখনো পুরোপুরি মরেনি। তাই ব্ল্যাক মেজর নিজের পিস্তল বের করে তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে একজন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সৈন্য নদীতে নিজের মুখ ধুচ্ছিল। তখনই সে হঠাৎ একটি শব্দ শুনল এবং কিংকং কোনো সতর্কবাণী ছাড়াই তার সামনে চলে এলো। ওই বিশালাকার প্রাণীকে দেখে সৈন্যটি ভীষণ ভয় পেয়ে গেল। কিংকং ধীরে ধীরে তার বিশাল মাথা ঘোরালো এবং তীরের দিকে এগোতে লাগলো। সৈন্যটি ভয়ে সঙ্গে সঙ্গে ফিরল এবং একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ল। পরিষ্কার ছিল যে কিংকং এর এই ছোট্ট মানুষটির সাথে কোনো শত্রুতা ছিল না। সে তার লড়াইয়ে আহত হওয়া হাত স্পর্শ করলো, তারপর ধীরে ধীরে জলে বসে পড়ল। সৈন্যটি চুপি চুপি দেখলো যে কং এর আঘাত বেশ গভীর। সে তার হাত নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মুখে ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপর সে এক মুঠো জল তুলে পান করলো, কিন্তু তখনই হঠাৎ কং কিছু দেখে ফেললো। সে জল থেকে একটি গোলাপি রঙের অক্টোপাস ঝট করে ধরে ফেললো। এই অক্টোপাসটি সত্যি বেশ বড় ছিল, কিন্তু সে কংকে বিভ্রান্ত দেখে সঙ্গে সঙ্গে তার পাগুলো ছড়িয়ে দিল এবং সুযোগ পেয়ে কিংকংকে শক্ত করে ঝাপটে ধরলো, যেন সে তাকে এখানেই খতম করতে চায়। তখনই কং তার ধরা ছাড়িয়ে জোরালো আঘাত করলো এবং অক্টোপাসটিকে এক ঝটকায় কুপকাত করে দিল। তারপর কং তার একটি পা ভেঙে কাঁচাই চিবিয়ে নিল। খাওয়ার এই স্টাইল দেখে লুকিয়ে থাকা সৈন্যটি চমকে গেল। পেট ভরার পর কিংকং বাকি অক্টোপাসটি রাতের খাবারের জন্য সাথে নিয়ে গেল। লড়াইয়ের পর সৈন্যটি ঘন জঙ্গলে একটি শুকনো কাঠের উপর বসে মেজরের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় ওয়াকি টকি বন্ধ ছিল। সে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছিলই যে হঠাৎ কাঠটি নড়তে লাগলো। সৈন্যটি ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়লো। পেছনে ফিরে সে দেখলো যে ওই শুকনো কাঠটি আসলে একটি বিশাল ঘাস ফড়িং হয়ে গেছে, যা তার দিকে হামাগুড়ি দিচ্ছিল। সৈন্যটি সঙ্গে সঙ্গে বন্দুক তুলে গুলি চালিয়ে দিল, যার ফলে ঘাস ফড়িং এর শরীর থেকে কাঠের গুঁড়ো উঠতে লাগলো। গুলির বর্ষণে ঘাস ফড়িংটি কুঁচকে গিয়ে আবার গাছের ভেতর সেধিয়ে গেল। যখন সৈন্যটি ফায়ারিং থামালো, ততক্ষণে ঘাস ফড়িংটি তার মাথা পুরোপুরি ভেতরে টেনে নিয়েছে এবং ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে তার থেকে দূরে চলে গেল। সৈন্যটি এখনো ঠিকমতো শ্বাসও নিতে পারেনি যে সে তার পিঠের পেছনে কিছু অদ্ভুত অনুভব করলো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ব্ল্যাক মেজর সৈন্যদের সাথে এগিয়ে চলল। তারা একটি জলাভূমি এলাকা দিয়ে পার হলো। তখনই সে দেখলো যে সামনে একটি গাছে একটি অদ্ভুত পাখি বসে আছে। যখন সে ওই পাখির মুখ ঠিক মতো দেখলো, তখনই সে তাকে গুলি মারলো। যখনই গুলির শব্দ প্রতিধ্বনিত হয়, পুরো গাছের সব পাখি ভয়ে উড়ে যায় এবং কালো মেঘের মতো পুরো আকাশ ছেয়ে যায়। যখন তারা সুরক্ষিতভাবে জলাভূমি পার হয়ে একটি খোলা এলাকায় পৌঁছালো, তখন সামনে পাহাড়ের পাথরের ওপর একটি বিশাল রক্তমাখা থাবার চিহ্ন দেখতে পেল। এত বড় হাতের চিহ্ন শুধু কিংকংই ছেড়ে যেতে পারে। ব্ল্যাক মেজর বুঝতে পারলো যে তারা সঠিক দিকেই তাড়া করছে। তারা কিংকং এর বিশাল পায়ের চিহ্নগুলোর সাথে এগিয়ে চলল। অবশেষে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিজ্ঞানীদের সাথে দেখা পেল। ব্ল্যাক মেজর ঠিক করলো যে তারা তাদের সেই সঙ্গীকে খুঁজবে যে এখন পর্যন্ত নিখোঁজ, কিন্তু তারা তখনও জানতো না যে তাকে কঙ্কাল টিকটিকি আগেই মৃত্যুর ঘাটে নামিয়ে দিয়েছে। সবাই কঙ্কাল টিকটিকিদের জড়ো হওয়া নদীর ধারের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো, তখন তারা উপত্যকার ভেতরে সব জায়গায় ছোট বড় কঙ্কাল ছড়িয়ে থাকতে দেখলো। দাড়িওয়ালা লোকটি তাদের জানালো যে এই কঙ্কালগুলো কিংকং এর বাবা মায়ের, যাদের টিকটিকিদের লিডার মেরে ফেলেছে। তারা আকারে কিংকং এর থেকেও বড়। যদি সে একবার জেগে যায় তবে সবার মরা নিশ্চিত। তাই সে সবাইকে ফিরে যেতে বলল, কিন্তু এই সময় ব্ল্যাক মেজরের পুরো মনোযোগ নিজের সঙ্গীকে খোঁজার উপর ছিল। সে দাড়িওয়ালার সতর্কবার্তার পরোয়া না করে নিজের সঙ্গীদের নিয়ে ভেতরে ঢুকে পড়ল। উপত্যকার মাঝখানে অনেক বিশালাকার প্রাণীর কঙ্কাল পড়েছিল। তখনই কুয়াশার মাঝে তারা একটি বিশাল থাবার চিহ্ন দেখলো, যার ফলে পরিষ্কার ছিল যে এখানে আরো বড় জীব বিদ্যমান। যত তারা ভেতরের দিকে এগোচ্ছিল, কুয়াশা আরো ঘন হচ্ছিল এবং চারপাশ থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছিল। সবাই ভয় পেয়ে পালানো শুরু করলো এবং আশেপাশের বিশাল হাড়ের পেছনে লুকিয়ে কাঁপতে লাগলো। তখনই একটি বড় কঙ্কালের মতো টিকটিকি কুয়াশা থেকে বাইরে হামাগুড়ি দিয়ে এলো। সে তার লম্বা জিভ বাইরে বের করে শিকারের খোঁজ করতে লাগলো। আসলে এটাই ছিল সেই কিংকং এর আকারের সমান বড় টিকটিকি, যা বেপরোয়াভাবে কং এর পেছনে লেগেছিল। যখন সবাই পাথরের পিছনে লুকিয়েছিল, তখনই ওই কঙ্কাল টিকটিকিটি একটি টাটকা মানুষের কঙ্কাল উগড়ে দিল। তার উপর থেকে নামের ট্যাগ থেকে জানা গেল যে এটি সেই সৈন্য যাকে তারা খুঁজছিল। যখন সবাই কুয়াশার সুযোগ নিয়ে চুপ
চুপিসারে টিকটিকি থেকে বেঁচে বেরোনোর চেষ্টা করছিল, তখনই সে মানুষের গন্ধ পেয়েই একজনকে নিজের শিকার বানিয়ে নিল। সবাই কঙ্কাল টিকটিকির ওপর ফায়ারিং শুরু করলো, কিন্তু সে শিকার গিলে পালিয়ে গেল। মেজর মেশিন গান মোতায়েন করার আদেশ দিল এবং সৈন্য তৈরি হয়ে গেল। সবাই ভয় পেয়ে তার ফেরার অপেক্ষা করতে লাগলো। দাড়িওয়ালা বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তলোয়ার তুলে নিল এবং তখনই টিকটিকি তার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটি একবারে টিকটিকির পা কেটে দিল, কিন্তু তার গতি তখনও থামেনি এবং সে মেশিন গান ধরা সৈন্যটির ওপর হামলা করে দিল। মাথার ধাক্কায় সৈন্যটি বাতাসে উড়ে গেল এবং টিকটিকি জিভ দিয়ে পেঁচিয়ে তাকে গিলে ফেলল। তখন তার পরবর্তী লক্ষ্য ছিল ক্যাপ্টেন মার্ভেল। ঘাবড়ে গিয়ে সে দ্রুত প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলো এবং হাড়ের নিচে লুকিয়ে পড়ল। তখনই ব্ল্যাক মেজর টিকটিকির ওপর আগুন ঢালার হুকুম দিল এবং আগুনের শিখা তাকে এক মুহূর্তে ঘিরে ফেলল। সুযোগ পেয়ে মেয়েটি অবশেষে সেখান থেকে পালিয়ে গেল। জ্বলন্ত কঙ্কাল টিকটিকি লেজ ঝাপটে একজন সৈন্যকে দূরে ছুঁড়ে মারল। সে বাতাসে উড়ে কিংকং এর মাথার খুলির সাথে ধাক্কা খেল এবং গ্রেনেড ফাটতেই বিস্ফোরণ হয়ে গেল। তখনই গ্যাসের গোলা ফাটলো এবং বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরই মধ্যে কিছু প্রাণঘাতী পাখিও সেখানে চলে এলো। তাদের হামলায় সবার অবস্থা খারাপ হয়ে গেল, যার ফলে কঙ্কাল টিকটিকি তাদের উপর হামলা করার ভালো সুযোগ পেয়ে গেল। লড়াইয়ের মাঝে লোকি ছুড়ে দেওয়া তলোয়ার ধরে গ্যাস মাস্ক পরল এবং ওই অদ্ভুত পাখিগুলোকে মেরে একটি আটকে পড়া সৈন্যকে বাঁচিয়ে নিল। অন্যদিকে ওই বিশাল কঙ্কাল টিকটিকি এখনো নিজের শক্তির প্রদর্শন করে ধ্বংসলীলা চালাচ্ছিল এবং অসহায় সৈন্যরা তা দেখছিল। সে দ্রুত লোকির দিকে ঝাঁপিয়ে পড়ল। সঠিক সময়ে ক্যাপ্টেন মার্ভেল লাইটার জ্বালালো এবং সেটি কঙ্কাল টিকটিকির পায়ে ছুড়ে দিল। বিস্ফোরণে সেটি বাতাসে উড়ে গেল। আগুনের লহর থামতেই ওই টিকটিকি অবশেষে মারা গেল। কিন্তু দাড়িওয়ালা তাদের জানালো যে বড় কঙ্কাল টিকটিকি শুধু এটাই নয়, এখনো আরো টিকটিকি বাকি আছে এবং কোনো অবস্থাতেই তাদের সামনে এগোনো উচিত নয়। কিন্তু ব্ল্যাক মেজর সামনে এগোনো জেদ ধরে থাকলো, কারণ তার উদ্দেশ্য ছিল কিংকংকে মারা। এই কারণে দুই টিমের মধ্যে তর্ক হলো এবং অবশেষে তারা আলাদা হয়ে গেল। লোকি এবং ক্যাপ্টেন মার্ভেল সবাইকে নিয়ে বাড়ি ফেরার পথে চলল, আর ব্ল্যাক মেজর তার সৈন্যদের সাথে কিংকং শিকার করতে বেরিয়ে পড়ল। কিন্তু সম্ভবত কেউ জানতো না যে কিংকং শীঘ্রই এই মারাত্মক ষড়যন্ত্রে ফাঁসতে চলেছে। যখন দূরে কোথাও পাতা বোমাগুলো ফাটলো, তখন কিংকং এর বিশাল শরীর সামনে দেখা গেল। সে এক এক পা ফেলে এই দিকে চলে এলো। তার রাগ এই কারণে ছিল যে মানুষ আবার তার বাড়ি ধ্বংস করে দিয়েছে। ব্ল্যাক মেজর না নড়ে তাকে কাছে আসতে দেখছিল। তারপর পুরো শক্তি দিয়ে সে নিজের হাতের মশাল ঝিলে ছুড়ে দিল। ঝিলের উপরিভাগ সঙ্গে সঙ্গে আগুনের শিখায় ঘিরে গেল। কিংকং ভয়ঙ্কর আগুনের বেষ্টনীতে আটকে গেল এবং জোরালো বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হলো। ব্ল্যাক মেজর কেবল তাকে আগুনে ছটফট করতে দেখছিল। তার মুখে রাগ এবং আনন্দ দুটোই ছিল। যখন সবার মনে হলো যে কিংকং পুড়ে মারা গেছে, তখনই আগুনের মাঝখান থেকে গর্জন করে কিংকং হাত ঘুরিয়ে একজন সৈন্যকে বাতাসে ভাসিয়ে দিল। এটি দেখে অন্য সৈন্য পালাতে পারেনি এবং কংয়ের পায়ের নিচে পিষে গেল। আহত কং নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু সে ধীরে ধীরে মেজরের সামনে পড়ে গেল। ব্ল্যাক মেজর সৈন্যদের কং এর উপর শেষ হামলা করার আদেশ দিল। এরই মাঝে লোকি এবং তার টিম সেখানে পৌঁছে গেল। তারা ব্ল্যাক মেজরকে কিংকংকে মারা থেকে আটকাতে এসেছিল। ব্ল্যাক মেজরের কিছু সঙ্গী যারা কিংকংকে মারতে চায়নি, তারা এখন লোকির সাথে হয়ে গেল। তখনই ঝিলের উপরিভাগ থেকে একটি জোরালো শব্দ এলো এবং 40 মিটারের থেকেও লম্বা একটি বিশাল কঙ্কাল টিকটিকি প্রকট হলো। সে নিজের শরীর মোচড়ালো, মাথা তুললো এবং জোরালো গর্জন করলো। সবাই সঙ্গে সঙ্গে দাঁড়াতে লাগলো। কেউ থামার সাহস করছিল না, কিন্তু ব্ল্যাক মেজর ওই জীবের দিকে তাকিয়ে থাকলো এবং একেবারেই নড়লো না, কারণ সে এখনো ওই কিংকং এর কথা ভাবছিল যাকে সে মারতে পারেনি। কিংকং কষ্টে উঠে দাঁড়ালো এবং কঙ্কাল টিকটিকির সাথে লড়াই করতে লাগলো, কিন্তু তার আঘাত এতটাই গভীর ছিল যে সে বেশি সময় টিকতে পারলো না। প্রাণ বাঁচানোর জন্য লোকি এবং তার টিম লাগাতার দৌড়াতে থাকলো। সকাল হতে হতেই সবাই ছোট দ্বীপের তীরে পৌঁছে গিয়েছিল এবং কঙ্কাল টিকটিকিও তাদের কাছে চলে এসেছিল। তখনই একজন সৈন্য নিজের হাত থেকে গ্রেনেড পিন বের করলো, দুই হাত উপরে তুললো এবং ওই বিশাল রাক্ষসের দিকে দৌড়ে গেল। কঙ্কাল টিকটিকি শুধু হালকা করে নিজের লেজ নাড়ালো, যার ফলে ওই সৈন্যটি দূরে পাহাড়ের দিকে গিয়ে পড়লো। এরপর সে লোকেদের দিকে এগোতে লাগলো যারা এখনো জলে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। এমন মনে হচ্ছিল যে তারা এখানেই মারা যাবে। তখনই কিংকং আকাশ
থেকে এসে পড়লো এবং একটি পাথর দিয়ে টিকটিকিকে মাটিতে আছাড় মারলো। সবাই এই সুযোগের সদ্ব্যবহার করলো এবং ঘুরে পালাতে লাগলো। ওই সময় কিং কং খুব দুর্বল ছিল। সে কঙ্কাল টিকটিকির হামলা থেকে নিজেকে কোনো মতে বাঁচাচ্ছিল। পাল্টা আঘাত করার শক্তি তার ছিল না। কিছুক্ষণের মধ্যেই কঙ্কাল টিকটিকি তার ঘাড় শক্ত করে চাপটে ধরল। তখনই কং পুরো শক্তি লাগিয়ে নিজের দুই হাত দিয়ে কঙ্কাল টিকটিকির চোয়াল ধরে ফেলল। সে তার চোয়াল ছিঁড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু শক্তি কম ছিল। সে তার মাথা পাহাড়ে আছাড় মারল। যখন সে আবার আঘাত করলো তখন সেটি খালি হয়ে গেল। টিকটিকি আবার কংয়ের হাত কামড়ে তাকে নিচে ফেলে দিল। দুজন জলে লুটোপতি খেতে লাগলো। কিছুক্ষণ পর দুজনেই সমান অবস্থানে এলো। কং একটি গাছ তুলে তার ডালপালা সরিয়ে সেটিকে লাঠি বানিয়ে নিল। সে গর্জন করতে করতে টিকটিকির দিকে দৌড়ে গেল এবং তার মাথায় আঘাত করলো। টিকটিকি মাটিতে পড়ে গেল, কিন্তু আবার উঠে দাঁড়ালো। এবার কং তার গলা ধরে ফেললো। টিকটিকি নিজের লেজ দিয়ে কংকে পেঁচিয়ে টানলো, যার ফলে সে বাতাসে উড়ে তীরের ভাঙা নৌকার উপরে গিয়ে পড়লো। যখন কং ওঠার চেষ্টা করছিল তখনই সে দেখলো যে সে শিকলে আটকে গেছে। কঙ্কাল টিকটিকি সামনে চলে এলো। সে কংকে নখ দিয়ে দবড়ে ধরলো এবং তার মাথা শরীর থেকে আলাদা করার জন্য এগিয়ে এলো। তখনই তার উপর গুলির বৃষ্টি শুরু হলো। আসলে পালানো লোকেরা জাহাজ থেকে গুলি চালাচ্ছিল। মেশিন গানের ফায়ারিং কঙ্কাল টিকটিকির মনোযোগ কেড়ে নিল। সে কংকে ছেড়ে দিল এবং মানুষের দিকে হামাগুড়ি দিতে লাগলো। কং শিকল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেগুলো আরো কষে যাচ্ছিল। টিকটিকি মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছিল। তখনই কং পুরো শক্তি লাগিয়ে শিকল ছিঁড়ে ফেললো। সেই সময় জাহাজে থাকা মেশিন গানও জ্যাম হয়ে গেল। এমন অবস্থায় ক্যাপ্টেন মার্ভেল পাহাড়ের চূড়া থেকে কঙ্কাল টিকটিকির দিকে একটি সিগন্যাল ফ্লেয়ার ছুড়ল, যা তার মাথায় গিয়ে পড়লো। এতে তার গতি কিছুটা কমলো এবং সবাই মেশিন গান ঠিক করার সুযোগ পেল। মেশিন গান আবার কঙ্কাল টিকটিকির ওপর ফায়ার করতে লাগলো। কং দেখলো যে লোহার শিকলের শেষ মাথায় একটি বিশাল পাখা জড়িয়ে আছে। তার সঙ্গে সঙ্গে একটি আইডিয়া এলো। সে শিকল টেনে পাখাটি ঘোরালো এবং টিকটিকির দিকে দৌড়ে গেল। পাখাটি ঠিক তার পিঠে গিয়ে লাগলো এবং কঙ্কাল টিকটিকি মাটিতে পড়ে গেল। পাখাটি তার শরীরের ভেতরে ঢুকে গেল। তারপর কং শিকল দিয়ে তার মাথা পেঁচালো এবং জোরে মাটিতে আছাড় মারলো। তারপর লেজ ধরে তাকে পাহাড়ে আছাড় মারলো, যার ফলে সে সেখানেই কুপকাত হয়ে গেল। কিন্তু এই ঝটকায় ক্যাপ্টেন মার্ভেলও পাহাড় থেকে সরাসরি জলে পড়ে গেল। কিং কং এক মুহূর্ত সময় নষ্ট না করে ক্যাপ্টেন মার্ভেলকে সহি সালামতে জল থেকে বাইরে বের করে নিল। যখন সে তাকে দেখছিল তখনই টিকটিকি আবার হামলা করলো। এত গভীর আঘাতের পরেও সে লড়তে তৈরি ছিল। হামলায় কং পড়ে গেল, কিন্তু হাতে মেটি থাকার কারণে সে এক হাত দিয়েই তাকে আটকাতে লাগলো। টিকটিকি তার জিভ দিয়ে কং এর হাত ঝাপটে ধরলো। তখনই কং তার জিভ ধরে জোরে টানলো এবং নিজের হাত তার মুখের ভেতর ঢুকিয়ে দিল। সে জিভের গোড়া শক্ত করে ধরলো এবং পুরো শক্তি দিয়ে সেটি বাইরে টেনে নিল, যার ফলে অবশেষে টিকটিকি সত্যি মারা গেল। কিং কং তার লাশ একপাশে ছুঁড়ে ফেলে দিল এবং সাবধানে নিজের হাতের তালু খুলল, যাতে ক্যাপ্টেন মার্ভেল এখনো সুরক্ষিতভাবে শুয়েছিল। সে তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে রাখলো এবং দূরের দিকে চলে গেল। লোকি এবং ক্যাপ্টেন মার্ভেল কেবল তাকে দূরে চলে যাওয়া দেখতে থাকলো। শীঘ্রই সব মানুষ এই দ্বীপ থেকে চলে গেল, কিন্তু কিং কং এখনো এই দ্বীপের রক্ষা করে চলেছে।